আমিরাতে কারামুক্ত সাবেক আইজিপি বেনজির আহমেদ জামিন বাতিলে ল ফার্ম নিয়োগ বাংলাদেশের ফিরিয়ে বিচারের মুখোমুখি করার চেষ্টায় সরকার। আগস্টে আওয়ামী ফ্যাসিবাদী গোষ্ঠীর তৎপরতায় সতর্কতা, আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে রেখে মানুষকে স্বস্তি দিতে চায় সরকার, পুলিশকে দলীয় প্রভাবমুক্ত রাখার প্রত্যয়। শিগগিরই ঢাকার চারপাশে ১১০ কিলোমিটার নৌপথে চালু হবে ওয়াটার বাস। প্রধানমন্ত্রীর সমন্বয় সভায় সিদ্ধান্ত, ৪ নৌপথ পরিচালনায় দায়িত্ব বেসরকারি খাতে ছাড়ার চিন্তা। ইরান নয়, হুথিদের বিরুদ্ধে লড়তেই সৌদি জোটে বাংলাদেশ, জানালেন উপদেষ্টা। কনফ্লিক্ট জোন হবে না দেশ, যুক্তরাষ্ট্র চীনের সঙ্গে ভারসাম্যপূর্ণ সম্পর্কে আসা। এবং এলপিজির ১২ কেজি সিলিন্ডারের দাম বাড়ল ৭০ টাকা। পাম্প ও বাসাবাড়ির গ্যাসের সংকট কাটেনি ২ সপ্তাহেও। ঢাকা, চট্টগ্রাম, ফেনী সহ বিভিন্ন জেলায় চরম ভোগান্তি। প্রবাসের সময় সঙ্গে আছি আমি মেসবাহুল আলিফ। সংযুক্ত আরব আমিরাতের শর্ত সাপেক্ষে জামিন পেয়েছেন সাবেক আইজিপি বেনজির আহমেদ। তার জামিন বাতিল করে দেশে ফেরাতে সরকার আমিরাতে ল ফার্ম নিয়োগ করেছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানিয়েছেন, বেনজিরকে ফিরিয়ে বিচারের মুখোমুখি করতে আমিরাতের সঙ্গে যোগাযোগ চলছে। দুদকের কোনো আইনি গাফিলতি নেই বলেও জানিয়েছেন সংস্থাটির মহাপরিচালক। দুর্নীতি ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগের মামলার মুখে দেশ ছেড়ে সংযুক্ত আরব আমিরাতে সাবেক পুলিশ মহাপরিদর্শক বেনজির আহমেদ। তাকে দেশে ফেরাতে কূটনৈতিক ও আইনি উদ্যোগ নেয় সরকার। ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারি, সংযুক্ত আরব আমিরাতের কাছে প্রত্যর্পণের অনুরোধ এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে নিয়মিত যোগাযোগের মধ্যেই দুবাইয়ে গ্রেফতার হন বেনজির। দেশটির আদালতে দুদকের করা মামলার নথিপত্রও পাঠায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এর মাঝেই গত ২৭ জুলাই দেশটির আদালত শর্ত সাপেক্ষে জামিন মঞ্জুর করেন বেনজির আহমেদের। রোববার এ বিষয়ে দুদক মহাপরিচালক দাবি করেন, এ মামলায় আইনি কোনো গাফিলতি ছিল না। হোম থেকে সেটা আপনার ফরেন মিনিস্ট্রি হয়ে সেটা সংশ্লিষ্ট দেশে যায়। তো এখন আইনগত যে বিষয়গুলি আছে নিশ্চয়ই সবাই মিলে আমরা খতিয়ে দেখব। মানে আমাদের এখান থেকে যা যা পাঠানোর যা যা করার আমরা সবই করেছি। এদিকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, সাবেক আইজিপি বেনজির আহমেদের শর্ত সাপেক্ষে জামিন সংযুক্ত আরব আমিরাতের আইনি প্রক্রিয়ার অংশ। তাকে দেশে ফিরিয়ে বিচারের মুখোমুখি করতে দেশটির সরকারের সঙ্গে যোগাযোগ অব্যাহত আছে। সংযুক্ত আরব আমিরাতের আইন অনুযায়ী তারা ব্যবস্থা নিচ্ছে, সেটা অবশ্যই আমাদের সরকার তাদের সাথে কথা বলবে। আমরা আশা করছি খুবই শীঘ্রই এই অভিযুক্ত আসামিকে বেনজিরকে ঢাকায় বাংলাদেশে ফিরিয়ে এনে তার বিচার কাজ এখানে সম্পন্ন করা যাবে। এদিকে রাজশাহীতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, বেনজির আহমেদের জামিন বাতিল করে দেশে ফেরাতে আরব আমিরাতে ল ফার্ম নিয়োগ করেছে সরকার। হোম সেক্রেটারি দুবাই আমাদের যে ইউএই অ্যাম্বাসেডর, তার সাথে কথা বলেছে, আমরা ল ফার্ম নিয়োগ করেছি, কয়েকদিন আগেই ল ফার্ম নিয়োগ করেছি। এই বিষয়টা শুধুমাত্র তাকে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে যেন বেইল ক্যান্সেলেশনের জন্য সে পার্সু করবে। আমরা আশা করছি এগুলো আমরা বেইল ক্যান্সেল করতে পারবো এবং দ্রুততম সময়ে তাকে ফেরত নিতে পারবো। সরকারের আশা, দুই দেশের মধ্যে চলমান আইনি ও কূটনৈতিক প্রক্রিয়ার মাধ্যমে বেনজির আহমেদকে দেশে ফিরিয়ে আনা সম্ভব। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। ইরান আক্রমণের জন্য নয়, হুথি বিদ্রোহী গোষ্ঠীকে প্রতিরোধ করতেই সৌদি প্রতিরক্ষা জোটে বাংলাদেশ। দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ব্রিফিংয়ে একথা জানান প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। আরও বলেন, পরাশক্তির কনফ্লিক্ট জোন হবে না দেশ, যুক্তরাষ্ট্র ও চীনের সঙ্গে ভারসাম্যপূর্ণ সম্পর্ক বজায় রাখবে ঢাকা। হুতিদের হামলা মোকাবেলা সহ লোহিত সাগর, বাব আল মান্দেব প্রণালী এবং এডেন উপসাগরের গুরুত্বপূর্ণ নৌপথ এবং জ্বালানি সরবরাহ নিরাপদ রাখতে বহুজাতিক সামুদ্রিক প্রতিরক্ষা জোট গঠনের উদ্যোগ নিয়েছে সৌদি আরব। সমর্থন জানিয়েছে বাংলাদেশ, তুরস্ক, পাকিস্তান, মিশর, কুয়েত, বাহরাইন, কাতার, জর্ডান, ইয়েমেন, নাইজেরিয়া, সুদান, জিবুতি, সোমালিয়া সহ ১৩টি দেশ।
নতুন এই জোটের সদর দফতর স্থাপন করা হবে রিয়াদে। অংশগ্রহণে আগ্রহী দেশগুলো এখন জোটের কাঠামো, নেতৃত্ব ও পরিচালনা পদ্ধতি চূড়ান্ত করছে। নিজ নিজ দেশের সরকারি অনুমোদন শেষে আনুষ্ঠানিকভাবে জোটে যোগ দেবে তারা। এ বিষয়ে রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ে গণমাধ্যম কর্মীদের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রীর উপদেষ্টা জানান, ইরানে আক্রমণের জন্য নয়, হুতিদের প্রতিরোধের জন্যই সৌদি প্রতিরক্ষা জোটে অংশগ্রহণ করছে ঢাকা। ট্যাকলিং দি হুটি চ্যালেঞ্জ দেয়ার, ওইদিকে আমরা ইরানের সাথে তো কথাবার্তা বলছি। সো দিস ইজ নট সামথিং টু নেসেসারি টু স্ট্রাইক আউট ইরান। হুতিদেরকে ট্যাকল করতে যে ধরনের অ্যাসিস্ট্যান্স লাগবে, রিসোর্সেস বাংলাদেশ হ্যাজ, উই উইল এক্সটেন্ড দ্যাট। চীন ও যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক প্রসঙ্গে তিনি বলেন, বাংলাদেশের মাটি আন্তর্জাতিক শক্তির কনফ্লিক্ট জোন হবে না। সরকার প্রতিটি দেশের সঙ্গে সম্পর্কে ভারসাম্য রেখে চলছে। আমাদের স্পেসটা কোনোভাবে যাতে কেউ কনফ্লিক্টিং বা সাংঘর্ষিক কোনো কিছুতে উই ওয়ান্ট লেট ইট বি ইউজড ফর দ্যাট পারপাস। ব্যালেন্স রাখতে হবে, অ্যান্ড উই নিড টু ওয়ার্ক উইথ বোথ potential, incoming investment opportunities. বাংলাদেশের সঙ্গে সৌদি আরবের সম্পর্ক শুধু ধর্মীয় প্রেক্ষাপটে নয়, দুদেশের কৌশলগত অংশীদারিত্ব ঐতিহাসিক। তবে ইরানের সঙ্গেও সমান তালে সম্পর্ক থাকবে বলে জানান হুমায়ুন কবির। বাংলাদেশ from a moral ethical point of view will always. শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। আগস্ট মাসে এলেই তৎপরতা বাড়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের। সারা দেশে এ বিষয়ে পুলিশকে সতর্ক করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে রেখে মানুষকে স্বস্তি দেয়াই সরকারের প্রধান অগ্রাধিকার বলে জানিয়েছেন তিনি। রাজশাহীর সারদায় সালাউদ্দিন আহমেদ আরও বলেন, পুলিশ কোনো দল বা গোষ্ঠীর লাঠিয়াল বাহিনী নয়, দলীয় প্রভাবমুক্ত রেখে তাদেরকে মানবিক বাহিনী হিসেবে গড়ে তোলা হবে। ২৭তম বিসিএসে উত্তীর্ণ হওয়ার পরও প্রায় দেড় যুগ ছিলেন নিয়োগ বঞ্চিত। পরবর্তীতে আইনি প্রক্রিয়ায় সুপারিশ পেয়েছেন নিয়োগের। রাজশাহীর সারদায় ১ বছর মেয়াদী মৌলিক প্রশিক্ষণ সংক্ষিপ্ত করে ৬ মাসে সম্পন্ন করা হয়েছে। ৫৬ শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারকে এরই মধ্যে বাস্তবভিত্তিক প্রশিক্ষণের জন্য বিভিন্ন জেলায় সংযুক্ত করা হয়েছে। রোববার সকালে রাজশাহীর সারদায় বিসিএস পুলিশ প্রশাসনের ২৭তম ব্যাচের শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারদের কুচকাওয়াজ অনুষ্ঠানে যোগ দেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। কুচকাওয়াজ পরিদর্শন ও অভিবাদন গ্রহণ শেষে নবীন অফিসারদের উদ্দেশ্যে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পুলিশ কোনো দলের বা গোষ্ঠীর লাঠিয়াল বাহিনী নয়, দলীয় প্রভাবমুক্ত রেখে পুলিশকে মানবিক বাহিনী হিসেবে গড়ে তুলতে কাজ করছে সরকার। পুলিশ কোনো বিশেষ দলের বা গোষ্ঠীর লাঠিয়াল বাহিনী নয়। পুলিশ বাহিনীকে দলীয় প্রভাবমুক্ত করে একটি আধুনিক, সেবাধর্মী ও মানবিক সংস্থায় রূপান্তর করাই আমাদের মূল লক্ষ্য। বর্তমান সরকারের প্রধান অগ্রাধিকার হচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের মাধ্যমে জনমনে স্বস্তি প্রদান ও শান্তি প্রতিষ্ঠা করা। অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আগস্ট মাস এলেই কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের তৎপরতা বৃদ্ধি পায়। এজন্য সারা দেশে পুলিশকে সতর্ক করা হয়েছে। আওয়ামী ফ্যাসিবাদী গোষ্ঠী, যেটা নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক গোষ্ঠী, তাদের বিভিন্ন কার্যক্রম আগস্ট মাসে পরিলক্ষিত হচ্ছে। তো সেই জন্য আমরা সবাইকে সতর্ক থাকতে বলেছি। স্বরাষ্ট্রমন্ত্রী জানান, ঢাকার মতিঝিল আশুলিয়ায় বোমা উদ্ধারের ঘটনা তদন্ত হচ্ছে। বোম রেখে যাওয়ার ঘটনাগুলো তদন্ত করে আমরা দেখেছি যে আনুপাতিক হারে, তুলনামূলক বিচারে এটা খুবই কম। তবে আমাদের কাজ আছে, আমরা সবসময় সতর্ক থাকি। এছাড়া শৃঙ্খলা ভঙ্গ ও অপরাধের সঙ্গে জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান মন্ত্রী। মওদুদ রানা, সময় সংবাদ, রাজশাহী। এদিকে পুলিশের যানবাহনে হামলার আশঙ্কায় দেশ জুড়ে সতর্কতা জারি করেছে পুলিশ সদর দপ্তর। একই সঙ্গে পুলিশের সব ইউনিটকে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার নির্দেশ দেওয়া হয়েছে। গোয়েন্দা তথ্য অনুযায়ী পুলিশের ব্যবহৃত জিপ, পিকআপ ও বাস সহ বিভিন্ন যানবাহন হামলার লক্ষ্যবস্তু হতে পারে। তবে ডিএমপি বলছে, সুনির্দিষ্ট হামলার কোনো আশঙ্কা নেই। পুলিশের ব্যবহৃত জিপ, পিকআপ ও বাস সহ বিভিন্ন যানবাহন হামলার লক্ষ্যবস্তু হতে পারে। এ ধরনের ঘটনা প্রতিরোধে দায়িত্বরত অবস্থায় কোনো যানবাহন সাময়িকভাবে থামানোর প্রয়োজন হলে সেটি অবশ্যই নিরাপদ স্থানে রেখে পুলিশের নজরদারিতে রাখতে হবে, এমন নির্দেশনা দেওয়া হয়েছে পুলিশ সদর দফতর থেকে।
শনিবার পুলিশ সদর দফতরের অপারেশনস নিয়ন্ত্রণ কক্ষ থেকে পাঠানো এক জরুরি বার্তায় এই নির্দেশনা দেওয়া হয়। বার্তায় বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে দেশের সব মহানগর, রেঞ্জ, জেলা ও ইউনিটের কর্মকর্তাদের সর্বোচ্চ গুরুত্ব দিয়ে নির্দেশনাগুলো বাস্তবায়নের আহ্বান জানিয়েছে পুলিশ সদর দফতর। দায়িত্ব শেষে থানা, পুলিশ লাইন্স, অফিস কম্পাউন্ডে রাখা যানবাহনের নিরাপত্তা জোরদার করতে পুলিশের সব ইউনিটকে নির্দেশ দেওয়া হয়েছে। সম্প্রতিকালে আপনারা দেখছেন যে কয়েকটা বোমা উদ্ধার হয়েছে এবং ফলস কিছু রিমারও ছড়ানো হচ্ছে, এটা করে নেই। এই ব্যাপারে আমরা তৎপর হচ্ছি এবং আমরা তৎপরের ক্ষেত্রে যেন আমাদের নিজেদের নিরাপত্তাটা বজায় থাকে। এই জন্য এটা বিভিন্ন সময় দেওয়া থাকে। আমাদেরকে আগেও নির্দেশনা আছে যে আমরা আমাদের কোনো যানবাহন বা কোনো স্থাপনা আনঅ্যাটেন্ডেড রাখতে পারবো না। এটা আবার পুলিশ হেডকোয়ার্টার রিমাইন্ড দিয়েছে এটা অধিক সতর্ক হতে বলছে। পুলিশ বলছে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে এই নির্দেশনা জারি করা হলেও সুনির্দিষ্ট কোনো হামলার তথ্য নেই। ওরকম স্পেসিফিক কিছু নাই, তবে আমরা সবসময় সতর্ক থাকি। সুপারভাইজিং অফিসার আমাদের কর্মকাণ্ড তারা তদারকি করে থাকে। কাজে আমরা যেন ফিল্ডে বিচরণের ক্ষেত্রে আমরা যেন আরো একটু সতর্ক থাকি, এটাই ওনারা রিমাইন্ড করে দিয়েছেন আমাদেরকে। আবার শনিবার রাজধানীর মিরপুর 10 ও ফার্মগেট মেট্রো রেল স্টেশনের নিচে পরিত্যক্ত ব্যাগ পাওয়ার খবরে জনমনে সাময়িক আতঙ্ক সৃষ্টি হয়। পরে পুলিশ জানায় বস্তা খুলে তাতে ঝুঁকিপূর্ণ কিছু পাওয়া যায়নি। বুলবুল রেজা, সময় সংবাদ, ঢাকা। দ্রুততম সময়ে রাজধানী ঘিরে বৃত্তাকার 110 কিলোমিটার নৌপথ চালুর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে ঢাকার চারপাশের বৃত্তাকার নৌপথ উন্নয়ন সংক্রান্ত বৈঠক শেষে একথা জানান নৌপরিবহন মন্ত্রী। 4টি নদীকে দূষণমুক্ত করতে সরকার প্রধানের নির্দেশনায় কাজ শুরুর কথা জানিয়েছেন ঢাকার 2 সিটি কর্পোরেশনের প্রশাসক। সড়ক পথে যানবাহনের চাপ কমাতে রাজধানীর চারপাশ ঘিরে বৃত্তাকার নৌপথ চালুর উদ্যোগ নেওয়া হয় 2000 সালে। ঢাকার এক প্রান্ত থেকে অন্য প্রান্তে সহজে যাতায়াত করার লক্ষ্যে 5 দফায় ওয়াটার বাস ও লঞ্চ নামানো হলেও পানির দুর্গন্ধ, কম নৌযান, ধীর গতিসহ বেশ কিছু কারণে যাত্রী সংকটে সবকটি উদ্যোগ ভেস্তে যায়। ফলে প্রকল্পটি শুরু হওয়ার 26 বছরেও সুফল পাওয়া যায়নি। এই নৌপথ পুনরায় চালু করতে নতুন উদ্যোগ গ্রহণের ঘোষণা ছিল বর্তমান সরকারের গুরুত্বপূর্ণ নির্বাচনী প্রতিশ্রুতিতে। রোববার সচিবালয়ে বৃত্তাকার নৌপথ উন্নয়নে সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সভা শেষে ঢাকার 2 সিটির প্রশাসক জানান, রাজধানীর নদীগুলোকে দূষণমুক্ত করার পাশাপাশি শহরের সড়ক পরিবহন ব্যবস্থার মতো নৌপথেও উদ্যোগ গ্রহণের নির্দেশ দিয়েছেন সরকার প্রধান। পাড়গুলো বেঁধে কিভাবে আবর্জনা যাতে নদীতে না ফেলে সেটার জন্য আমরা জনগণকে উৎসাহিত করব। সকলের সমন্বয়ে এই বিষয়গুলোকে একটা নদীপথে নতুন করে এখানে বোর্ডের মাধ্যমে চলাচলের জন্য জনগণকে একটা উন্মুক্ত করে দেওয়া। এদিকে নৌ পরিবহন মন্ত্রী জানিয়েছেন, ঢাকার চারপাশের এই বৃত্তাকার নৌপথে গেল 10 বছরে 57 কোটি টাকা লোকসান হয়েছে। নতুন পরিকল্পনায় বেসরকারি খাতকে যুক্ত করা হচ্ছে। ঢাকা শহরের চারপাশে সেটা প্রায় 110 কিলোমিটারের মতো। তো সেখানে কিভাবে ওয়াটার বাস এবং নৌযাত্রা যেগুলি আছে সেটা নিশ্চিত করা যায়। সব মিলে 424টি জায়গায় এই সরাসরিভাবে ওয়েস্টেজ দিয়ে যাওয়া হচ্ছে নদীতে। 57 কোটি টাকা পরিসংখ্যান অনুসারে লস হয়ে যায় 10 বছরে। 2 মাসের একটা পরিকল্পনা নেওয়া হয়েছে যে 2 মাস পরে আমরা বেসরকারি খাতকে হয়তো এখানে ইনভলভ করতে পারবো। দ্রুততম সময়ে পরিকল্পনা বাস্তবায়নে এরই মধ্যে বিভিন্ন কর্তৃপক্ষকে নির্দেশনা দেওয়া হয়েছে বলেও জানান নৌ পরিবহন মন্ত্রী। সেটা মনোরম পরিবেশ। মুরসালিন হক জুনায়েদ, সময় সংবাদ, ঢাকা। বিএনপি দেশে আইনের শাসন ও ইনসাফ প্রতিষ্ঠা করতে চায় বলে জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ঠাকুরগাঁও আইনজীবী সমিতির সংবর্ধনা অনুষ্ঠানে তিনি একথা বলেন। জানান, দীর্ঘ লড়াই করে ফ্যাসিস্ট ব্যবস্থা থেকে বেরিয়ে এসেছে দেশ। একই সঙ্গে দেশে নতুন সম্ভাবনার সৃষ্টি হয়েছে। প্রভাবমুক্ত বিচার ব্যবস্থা তৈরি করতে পারলে সাধারণ নাগরিকরা উপকৃত হবে বলেও জানান মির্জা ফখরুল। বাংলাদেশে একটা দীর্ঘ লড়াই হয়েছে, সংগ্রাম হয়েছে। আমরা একটা ফ্যাসিস্ট একটা শাসন ব্যবস্থা থেকে বেরিয়ে আসতে সক্ষম হয়েছি। নতুন একটা সম্ভাবনা সৃষ্টি হয়েছে। আমরা যেটাতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ যে আমরা ন্যায় বিচার প্রতিষ্ঠিত করতে চাই, আমরা আইনের শাসন প্রতিষ্ঠা করতে চাই এবং সমাজে ইনসাফ প্রতিষ্ঠা করতে চাই। গণতন্ত্র যদি চলে, গণতন্ত্র যদি প্র্যাকটিস হয়, তাহলে বাকি সব কাজগুলো হয়ে যায়। ফ্যাসিস্ট আমলের মতো বিরোধী মত দমনের অভিযোগ তুলেছেন বিরোধী দলীয় নেতা ও জামায়াত আমির ডক্টর শফিকুর রহমান। জাতীয় প্রেস ক্লাবে আলোচনায় তিনি বলেন, মেধা যোগ্যতার পরিবর্তে প্রশাসনের নিয়োগে প্রাধান্য পাচ্ছে দলীয় বিবেচনা।
জুলাই গণ অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ লেবার পার্টির আলোচনা সভা। বিষয়ে জান দিব জুলাই দিব না। উপস্থিত ছিলেন বিরোধী দলীয় নেতাসহ 11 দলীয় ঐক্যের শীর্ষ নেতারা। এই জাতিটাকে আর কলঙ্কিত করেন না। বক্তাদের অভিযোগ, বর্তমান সরকার পুরনো ফ্যাসিবাদী শাসন ব্যবস্থাই জারি রেখেছে। জনগণের আকাঙ্ক্ষা উপেক্ষা করা হলে রাজনৈতিক জবাব দেওয়া হবে বলেও হুঁশিয়ারি করেন তারা। এমন কোনো জায়গা নাই যেখানে দলের লোককে নিয়োগ দেওয়া হচ্ছে না, অথচ হওয়া উচিত ছিল যোগ্য ব্যক্তিদের যোগ্য স্থানে নিয়োগ দেওয়া। এনসিপি নেতা নাসিরউদ্দিন পাটোয়ারি বলেন, রাষ্ট্রপতির পদ কোনো দলীয় পরিচয়ের হওয়া উচিত নয়। শেখ হাসিনা ছাত্রলীগের একটা ছোট্ট ক্যাডারকে ধরে আনি নিয়েছিল, বিএনপিও একই পথে যাচ্ছে। রাষ্ট্রপতি কোনো দলীয় ব্যক্তি হইতে পারবে না, রাষ্ট্রপতিও কোনো গরিব পরিবারের হইতে পারবে না। এদিকে সরকার ও বিএনপির সমালোচনা করে জামায়াতের আমির বলেন, অতীতের নির্যাতন ভুলে দলটি এখন ফ্যাসিবাদের পথে হাঁটছে। তখনকার ফ্যাসিস্টরা যা করেছে হুবহু তার একটা ফটোকপি আপনাদের মধ্যে আমরা দেখতে পাচ্ছি। ওরা যেমন বিরোধী মতকে দমন করার জন্য ষড়যন্ত্র, অপপ্রচার এবং বল প্রয়োগের আশ্রয় নিয়েছিল, আপনারা সবগুলা ইতিমধ্যে নিয়ে ফেলেছেন। বিরোধী দলীয় নেতার অভিযোগ, মেধা যোগ্যতার পরিবর্তে প্রশাসনে নিয়োগ ও পদায়নে প্রাধান্য পাচ্ছে দলীয় বিবেচনা। যে সমস্ত জায়গায় প্রশাসনের লোকদের দায়িত্ব পালন করার কথা, এখন সরাসরি সেখানে দলের নেতাদেরকে আপনারা পদায়ন করে দিচ্ছেন। গণমানুষের মতামত ও আকাঙ্ক্ষা উপেক্ষা করলে তার ফল ভালো হবে না বলেও মন্তব্য করেন জামায়াত আমির। একটা সংসদ সমাধান হলে ঠিক আছে, না হইলে আমাদের রাজপথ। আবু সাইদ নিশান, সময় সংবাদ, ঢাকা। অন্তর্বর্তী সরকারের আমলে জুলাই অভ্যুত্থানে আহত ও শহীদদের তালিকা তৈরিতে বৈষম্য করা হয়েছে বলে অভিযোগ করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী বলেন, অযোগ্য ব্যক্তিদের রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্ব দিয়ে জুলাই অভ্যুত্থানকে হাইজ্যাক করেছে অন্তর্বর্তী সরকার। আলাদা অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী বলেছেন, অশ্লীল কুরুচিপূর্ণ ভাষায় সরকারের বিরোধিতা করতে গিয়ে সমাজে ঘৃণা তৈরি করছে এনসিপি। শহীদদের আত্মত্যাগ আমাদের দায় ও নতুন বাংলাদেশ শীর্ষক আলোচনা সভা সোমবার বিকেলে সেগুনবাগিচায় জাগ্রত জুলাই ফোরাম আয়োজিত এই অনুষ্ঠানে যোগ দেন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ও প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী। মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী বলেন, জুলাই আহত ও শহীদদের তালিকা তৈরিতে অন্তর্বর্তী সরকার বৈষম্য করেছে। ভিন্ন রাজনৈতিক মতাদর্শের ব্যক্তিদের গেজেটভুক্ত করা হয়নি। ক্যাটাগরি বন্টনেও হয়েছে বৈষম্য। ছাত্রদল করত বা গণ অধিকার পরিষদ করত এবং অন্যান্য যারা ছাত্র সংগঠন ছিল তাদেরকে অনেক ক্ষেত্রে কোনো গ্যাজেটভুক্তই করা হয় নাই। তারা আহত গুরুতর, কিন্তু গ্যাজেটেই আনা হয় নাই। ক্যাটাগরি তো আরও পরের কথা। ক্যাটাগরিতে তো অনেকে যারা কতে থাকার কথা তাদেরকে গতে দেওয়া হয়েছে, আবার তাদের পছন্দের ব্যক্তি যারা গতে থাকার কথা তাদেরকে গতে দেওয়া হয়েছে, বিদেশে চিকিৎসায় পাঠানো হয়েছে। অনুষ্ঠানে প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী বলেন, অযোগ্য ব্যক্তিদের রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্ব দিয়ে অন্তর্বর্তী সরকার জুলাই অভ্যুত্থানকে হাইজ্যাক করেছে। অনভিজ্ঞরা অশ্রাব্য ভাষা ব্যবহার করে রাজনৈতিক বিস্ফোরায় পরিণত হয়েছে। দুঃখজনক যে এটা ইন্টারিম গভর্নমেন্টের সময় আমরা আশা করেছিলাম একটা ইনক্লুসিভ বাংলাদেশ, একটা পজিটিভ প্রগ্রেসিভ পলিটিক্স, সেখানে আন্দোলনের পরিচিত মুখ তারা আন্দোলনকে হাইজ্যাক করেছে। এই তথাকথিত মাস্টারমাইন্ডদেরকে একদিন কোনো আন্দোলন আমি পাইনি, কিন্তু ডক্টর ইউনূস বানাই দিয়েছে মাস্টারমাইন্ড। এইটা করেই তিনি এই জুলাইয়ের ঐক্যকে আমি মনে করি যে বিভাজনের দিকে ঠেলে দিয়েছে। এদিকে সন্ধ্যায় রাজশাহীতে রক্তাক্ত জুলাই স্মরণ ও প্রত্যয় শীর্ষক আলোচনা সভায় প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী বলেন, এনসিপি অশ্লীল কুরুচিপূর্ণ ভাষায় সরকারের বিরোধিতা করতে গিয়ে সমাজে ঘৃণা তৈরি করছে। যেভাবে আপনারা বিরোধিতা করছেন, কুরুচিপূর্ণ কথা, নোংরা কথা, ঘৃণ্য কথা, শেখ হাসিনাই কাজটা করে। এখন দেখছি আমাদের কিছু কিছু ছোট ভাইরা শেখ হাসিনার আদর্শ অনুসরণ করেই সেটা করছেন। তো এটা তো জনগণ ঠিক মতো দেবে না। জামায়াতের মতো পশ্চাৎপদ দলের সঙ্গে এনসিপির জোট করা ঠিক হয়নি বলেও মন্তব্য করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব। পশ্চাৎমুখী একটি রাজনৈতিক দলের সাথে আপনারা জোট, এটা পলিটিক্যাল ফিলোসফির দিক থেকেও আপনারা জিনিসটা সঠিক করেন। দিন মোহাম্মদ সাব্বির, সময় সংবাদ, ঢাকা। অন্তর্বর্তী সরকারের 18 মাসের দুর্নীতির অভিযোগ অগ্রাধিকার ভিত্তিতে তদন্ত করবে দুদক। রোববার সংস্থাটির প্রধান কার্যালয়ে যোগদানের পর গণমাধ্যমকে একথা জানান নতুন সচিব। বলেন, শিগগিরই কমিশন নিয়োগের মাধ্যমে কেটে যাবে সব জটিলতা।
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবির 2025 সালের জরিপ বলছে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের 2023 সালের চেয়ে অন্তর্বর্তী সরকারের আমলে সেবা খাতে দুর্নীতি 10% বেশি হয়েছিল। এই জরিপের সূত্র ধরে সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ অন্তর্বর্তী সরকারের 18 মাসের সব কর্মকাণ্ড দুদককে তদন্তের নির্দেশ দেওয়ার আহ্বান জানান। একই সঙ্গে আওয়ামী লীগ সরকারের আমলে মডেল মসজিদ নির্মাণে দুর্নীতির অভিযোগ নিয়েও সংসদে আলোচনা হয়। ইন্টারিম গভর্নমেন্টের 18 মাসের সকল কিছুর জন্য আপনি দুর্নীতি দমন কমিশনকে নির্দেশ দেন। রোববার দুদকে যোগদান করে নতুন সচিব সাইদুর রহমান খান গণমাধ্যমকে বলেন, দুর্নীতির বিরুদ্ধে সরকারের অঙ্গীকার ও সংসদে উঠে আসা দুর্নীতির অভিযোগগুলোর বিষয়ে অগ্রাধিকার ভিত্তিতে কাজ করবে কমিশন। আমাদের জনপ্রতিনিধিরা তাদের এলাকা সহ রাষ্ট্রীয় বিষয়গুলো উপস্থাপন করে। কোন কাজটা আমাদের অগ্রাধিকার ভিত্তিতে করতে হবে, তাদের সাজেশন, বাস্তবতা, সরকারের ইচ্ছা বাস্তবায়ন, কর্মপরিকল্পনা বাস্তবায়ন সবগুলো সমন্বয় করে আমরা অগ্রাধিকার ভিত্তিতে কাজের তালিকা নির্ধারণ করব। নতুন সচিব বলেন, দুদকের দুর্নাম ঘোচাতে সংস্কার সহ বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হবে। বিভিন্ন রকম দুর্নাম রয়েছে, তা আমরা চাই যে এই দুর্নামগুলো আমরা দূর করে দিয়ে এই প্রতিষ্ঠান থেকে কিভাবে আরো জনবান্ধব করা যায়, ইমেজ বিল্ড আপ করতে পারি, এই ব্যাপারে আমরা একসাথে কাজ করব। প্রায় 5 মাস ধরে কমিশন শূন্য থাকায় দুদকের কাজে স্থবিরতা দেখা দিয়েছে। নতুন সচিব জানিয়েছেন, খুব দ্রুতই কমিশন নিয়োগের মাধ্যমে কাজে গতি ফিরবে। এখানে তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা। সরকার অবশ্যই জুলাই হত্যার বিচার নিশ্চিত করবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহাদি আমিন। জুলাই রেভলিউশনারি অ্যালায়েন্স এর আয়োজনে বিয়াম অডিটোরিয়ামে জুলাই যোদ্ধাদের সম্মেলন ও কর্মশালায় তিনি কথা বলেন। এ সময় শেখ হাসিনাকে ভিতুর ডিম আখ্যা দিয়ে অন্তর্বর্তী সরকারের প্রেস সচিব শফিকুল আলম বলেন, সবাই ঐক্যবদ্ধ থাকলে ভেসে যাবে হাসিনা। জুলাই বিপ্লবের প্রথম মহাসম্মেলনে শহীদ পরিবারের সদস্য ও জুলাই যোদ্ধাদের সঙ্গে অংশ নেন সরকার ও সামাজিক অঙ্গনের বিশিষ্টজনরা। জুলাই অভ্যুত্থানে গণমাধ্যমের ভূমিকার আলোচনা করতে গিয়ে ডক্টর ইউনূস সরকারের প্রেস সচিব শফিকুল আলম বলেন, পলাতক সাবেক প্রধানমন্ত্রী দেশে ফেরার কোনো সুযোগ নেই। যুদ্ধে কেউ হারলে তার কিছু থাকে না, আর এই যে তার দোসরগুলো আছে তাও ধরেন দয়া দাক্ষিণের মধ্যে আছে। তা আমরা সবাই ইউনাইটেড থাকলে কই বানের জলে ভেসে যাবে, কোনো চিন্তা করবেন না। অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী বলেন, ফ্যাসিবাদের সূচনা ৭২ থেকে ৭৫ সালে। বর্তমানে বাক স্বাধীনতার অপব্যবহার হচ্ছে বলেও অভিযোগ তোলেন তিনি। ২০০১ থেকে ২০০৭ পর্যন্ত এই মিডিয়া তারেক রহমান এবং হাওয়া ভবন সম্পর্কে যতগুলো রিপোর্ট লিখেছে, কোথাও কি লিখেছে কথিত, লেখে নাই। অর্থাৎ সে আপনাকে ব্র্যান্ডিং করেছে খারাপ হিসাবে, আজকে সে জুলাইকে বলছে কথিত। প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও কার্যালয়ের মুখপাত্র মাহাদি আমিনের আশ্বাস, যে কোনো মূল্যে জুলাই অভ্যুত্থানে হত্যার বিচার নিশ্চিত করা হবে। যেভাবে একজোটে আমরা রাজপথে ছিলাম, যেভাবে এই বাংলাদেশকে আমরা ফ্যাসিবাদ মুক্ত করেছিলাম, সেভাবে আমরা সবাই মিলে কাঁধে কাঁধ মিলিয়ে জুলাই সনদ বাস্তবায়ন করব, ঠিক যেভাবে সম্মিলিত প্রচেষ্টায় দেশ যেভাবে ফ্যাসিবাদ মুক্ত হয়েছে, ঠিক সেভাবে জুলাই সনদও বাস্তবায়ন হবে বলে আশা প্রকাশ করেন নীতি নির্ধারকরা। এম এ আজিম, সময় সংবাদ, ঢাকা। জুলাই গণঅভ্যুত্থানে ঢাকার যাত্রাবাড়িতে সংঘটিত গণহত্যার বিচার কাজ গুরুত্বের সঙ্গে এগিয়ে যাচ্ছে। প্রাথমিক তালিকায় এই এলাকায় অন্তত ৮৫ জনকে হত্যার তথ্য প্রমাণ মিলেছে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর। যাত্রাবাড়িতে আন্দোলনে নিহত ও আহতদের নিয়ে গণশুনানিতে এ তথ্য জানান তিনি। 2024-এর জুলাই গণঅভ্যুত্থানে যে কয়েকটি এলাকা রক্তে রঞ্জিত ছিল তার মধ্যে অন্যতম রাজধানীর প্রবেশদ্বার যাত্রাবাড়ি। সেখানে ঘটে যাওয়া বীভৎস গণহত্যা ও নির্যাতনের চিত্র তুলে ধরতে আয়োজন করা হয় গণশুনানি। উপস্থিত ছিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর। তদন্ত চলতেছে। গণশুনানিতে ছিলেন অভ্যুত্থানের শহীদ পরিবারের ক্ষতিগ্রস্তরা। চিফ প্রসিকিউটরের কাছে তুলে ধরেন নৃশংস সেসব ঘটনার নানা তথ্য প্রমাণ। মিরাজ হত্যার যাতে আমি বিচারটা পাই, যাতে আমি বলতে পারি যে বাবা তুমি দেশের জন্য জীবন দিচ্ছ, দেশকে ভালোবেসে জীবন দিচ্ছ, আমি সব দিতে পারি না কিন্তু একটা দিতে পারছি, তোমার বিচারটা। ওবায়দুল কাদের
স্বরাষ্ট্রমন্ত্রী ডিবি হারুন, বিপ্লব কুমার সরকার তাদেরকে নিয়ে আসে যেন ফাঁসির কাজটা তার কারণে হয়, তাদের বিচার আমরা চাই। আমার ছেলের যেইভাবে মারছে বাবা, আমি ওইভাবে বিচার চাই। ওর বিচার যে তিলে তিলে করে ওরে দুনিয়াতে শেষ করে। দেশে যত লোক শহীদ হয়েছে প্রত্যেকটা শহীদ পরিবার তাদের ন্যায্য বিচার পাক। আর আমার মা একজন অসহায় লোক, আমার মায়ের পাশে সরকার দাঁড়াক। আইসিটির প্রধান কৌশলী জানান, যাত্রাবাড়ি গণহত্যায় প্রাথমিক তালিকায় 85 জনের নাম পেয়েছে ট্রাইব্যুনাল। 85 জনের আমরা নাম পরিচয় আমাদের ওখানে আছে এবং আমরা মনে করি যে এই তালিকায় আরও কিছু সংযোজন হতে পারে, বাড়তে পারে। তো সেটা আমাদের পূর্ণাঙ্গ ইনভেস্টিগেশন যখন শেষ হবে তখন পূর্ণাঙ্গ তালিকা হবে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যাত্রাবাড়ি হত্যাকাণ্ডের মামলা দ্রুত নিষ্পত্তিতে অগ্রাধিকার ভিত্তিতে কাজ করছে বলে জানান চিফ প্রসিকিউটর। এই মামলা অন্তত যাত্রাবাড়িতে যে মামলা ঘটনাগুলো ঘটেছে সেটি আমরা অত্যন্ত দ্রুততার সাথে যত দ্রুত সম্ভব এই মামলার বিচার কার্য আমরা সম্পন্ন করব। যাত্রাবাড়ির মামলাগুলোর মধ্যে এখন পর্যন্ত কেবল তাইয়ুম ভুইয়া হত্যা মামলার বিচার কাজ শেষ পর্যায়ে। যদি আমরা বিচার শেষ করতে পারি সেখানেও একই রকম আদেশ হবে বলে আমরা আশা করি। তাসনিয়া নিশাত, মিম, সময় সংবাদ, ঢাকা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ হল সংসদের এজিএস ও ইসলামী ছাত্র শিবিরের নেতার কক্ষে সমকামী কর্মকাণ্ডের অভিযোগে উত্তপ্ত ক্যাম্পাস। রোববার বিকেলে তদন্ত কমিটির বৈঠক ঘিরে হাতাহাতিতে জড়ায় ছাত্রদল ও শিবির। এদিকে অভিযোগের সত্যতা পাওয়ায় শিবির নেতা ইব্রাহিম খলিলের সিট বাতিল করেছে হল প্রশাসন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ হলের মূল ভবনের 311 নম্বর কক্ষ হল সংসদের এজিএস ও ইসলামী ছাত্র শিবিরের নেতা ইব্রাহিম খলিলের নামে বরাদ্দ। 27 জুলাই কক্ষটিতে ইব্রাহিমের 2 অতিথির অনৈতিক কর্মকাণ্ডের ভিডিও ছড়িয়ে পড়লে শুরু হয় সমালোচনা। প্রাথমিকভাবে অভিযোগের সত্যতা পাওয়ায় ইব্রাহিম খলিলের সিট বাতিল করে তদন্ত কমিটি গঠন করে হল প্রশাসন। এরই ধারাবাহিকতায় রোববার বিকেলে বসে তদন্ত কমিটির বৈঠক। তখন হলের সামনে জড়ো হন ছাত্রদল ও ছাত্র শিবিরের নেতাকর্মীরা। এক পর্যায়ে হাতাহাতিতে জড়িয়ে পড়ে দুই পক্ষ। ছাত্রদলের বিরুদ্ধে হামলার অভিযোগ তুলেছে ছাত্র শিবির, যদিও ছাত্রদল বলছে অনৈতিক কর্মকাণ্ড ধামাচাপা দিতে চেষ্টা করছে তারা। ছাত্রদলের কয়েকজন অভিযোগ করে যে ছাত্র শিবিরের একজন ছবি তুলছে তাদের, এবং এই ছবি তোলাকে কেন্দ্র করে তারা এসে আমাদের উপর হামলা শুরু করে। আমাকে কর্নারে নিয়ে গলা চিপে ধরে সে কোন একটা সোফা আছে, সোফার মধ্যে ফেলে দিছে। তারা চারদিক থেকে ঘিরে যেভাবে পারছে এবং কেউ কাউকে থামায় নাই। তারা যেহেতু এই গঠিত অপরাধটা করছে এবং এটা ধামাচাপা দেওয়ার জন্য যাতে ভিন্ন ন্যারেটিভ দাঁড় করানো যায়, দেখেন তারা কিভাবে ডিফেন্ড করতেছে। তারা আমাদের শিক্ষার্থীদের উপর হামলা চালিয়েছে, সেটা স্পষ্ট। আমাদের হাদিউল ইসলাম আহত হয়েছে। সুষ্ঠু তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেয়ার দাবি শহীদুল্লাহ হল শিক্ষার্থীদের। মানিক মোহাম্মদ উমর, সময় সংবাদ, ঢাকা। ডিভোর্সের পর আবারও বিয়ে করে শিপন ফারজানা দম্পতি, কিন্তু দ্বিতীয়বার বিয়ের পরও পিছু ছাড়েনি কলহ। শনিবার রাজধানীর কলাবাগানে স্বামীর নৃশংসতায় ঝরল স্ত্রী ও শাশুড়ির প্রাণ। ছুরিকাঘাতে হত্যার পর থানায় আত্মসমর্পণ করেছেন অভিযুক্ত। শরীয়তপুরের ফারজানার সঙ্গে প্রেম করে বিয়ে করেন মাদারীপুরের শিপন, কিন্তু বনিবনা না হয় একবার ডিভোর্স হয় তাদের। পরে ফারজানার পরিবারকে বুঝিয়ে নানা প্রতিশ্রুতি দিয়ে আবারও বিয়ে করেন শিপন। দ্বিতীয়বার বিয়ের পর আগের মতোই কলহ লেগে থাকত তাদের সংসারে। শনিবার গ্রাম থেকে ফিরে রাজধানীর কলাবাগানে স্ত্রীকে নিয়ে শ্বশুরবাড়িতে উঠে শিপন। রাতেই তাদের মধ্যে বাধে বাকবিতণ্ডতা। শাশুড়ি ফিরোজা বেগম বাধা দিতে গেলে শিপন স্ত্রী ও শাশুড়িকে ছুরিকাঘাত করে। এতে ঘটনাস্থলে স্ত্রী ও ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় শাশুড়ি মারা যান। স্বামী স্ত্রীর ভিতরে কিছু হইব জন্যই যে বউরে মারিয়া লাইব, শাশুড়ির মারিয়া লাইব, এটা কোনো কথা? বিচার না হইলে এই দিন দিন এরকম দুর্ঘটনা ঘটতেই থাকবো, তাহলে আমরা ওর বিচার চাই। হত্যাকাণ্ড ঘটিয়ে শিপন নিজেই তার 1 বছরের শিশু সন্তানকে নিয়ে থানায় গিয়ে আত্মসমর্পণ করে। ভুক্তভোগী পরিবারের দাবি, শিপন মাদকাসক্ত। আগেও টাকার জন্য স্ত্রী ফারজানাকে মারধর করেছে সে। আমার স্বাস্থ্য বাইরে ফোন দিয়েছে, তাড়াতাড়ি তুই বাসা যা, তোর বউরে আর মায়ের মনে মারলে দিতেছে। আমি রিক্সালের দোকান আসি, আইসা থেকে মেয়ের ডেট এমনি দিছে, বউ একটু কোনো দম সারতেছে, আমি এই লয়ে আমি ঢাকা মেডিকেল গেছি। পুলিশের ধারণা পারিবারিক কলহের জেরেই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ। পারিবারিক কলহ নিয়ে গন্ডগোল লাগে। স্বামী খুবই রাগান্বিত হয়ে তার স্ত্রীকে প্রথমে ওই তরকারি কাটা চাকু দিয়ে স্টেপ করে। স্টেপ করার পরে তার স্ত্রী ঘটনাস্থলেই মারা যায়। আর তারপরে শাশুড়িকে স্টেপ করে। আমরা কাজ করছি এটা নিয়ে, আমরা আরও তথ্য সংগ্রহ করার চেষ্টা করছি।
হত্যাকাণ্ডের ঘটনায় অভিযুক্তের সর্বোচ্চ বিচারের দাবি স্বজনদের। শফিকুজ্জামান রুবেল, সময় সংবাদ, ঢাকা। এদিকে দিনাজপুরের সাবেক স্ত্রীকে আগুনে পুড়িয়ে হত্যার অভিযোগ উঠেছে সাবেক স্বামীর বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়ার আশ্বাস পুলিশের। স্বামীর সংসার ছেড়ে এসেও প্রাণে রক্ষা পেলেন না সুমাইয়া আক্তার শ্যামলী। বাবার বাড়িতে সাবেক স্বামীর দেওয়া আগুনে ঝলসে মৃত্যু হলো তার। স্বজনদের দাবি, শনিবার রাতে সন্তানদের দেখার কথা বলে দিনাজপুরের বিরল উপজেলার সুতারপাড়া গ্রামে সুমাইয়া আক্তার শ্যামলী বাড়িতে যায় মাহবুবুর রহমান। সেখানে সাবেক স্ত্রীর সঙ্গে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে শ্যামলীকে ছুরিকাঘাতের পর শরীরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ উঠে মাহবুবুরের বিরুদ্ধে। গুরুতর দগ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে রংপুর মেডিকেলে নেওয়ার পথে মৃত্যু হয় শ্যামলীর। নিজের ডিভোর্স দিয়ে তারপরও আসছে এখানে মাপ চাইতে, কিন্তু আমার ননদ বলছে যে আমি যাব না। ছুরি দিয়ে আঘাত করেছে, আঘাত করার পরে পেট্রোল আর এই কি কয় এটা অ্যাসিড দিয়া আগুন লাগাই দিছে, আগুন লাগাই দিয়া তারপরে হয় পালাই গেছে। খবর পেয়ে রাতেই অভিযান চালিয়ে অভিযুক্ত মাহবুবুরকে গ্রেফতার করা হয়। এই ঘটনায় বিরল থানায় মামলা করেছেন নিহতের ভাই। এই ঘটনার যে কালপিট, যে অপরাধী, তাকে আমরা দিনাজপুর থেকে অ্যারেস্ট করছি। তার নাম হচ্ছে মাহবুবুর। প্রায় 2 মাস আগে অভিযুক্ত মাহবুবুরের সঙ্গে শ্যামলীর বিবাহ বিচ্ছেদ হয়। তাদের ঘরে 5 বছরের ছেলে ও 3 বছরের মেয়ে সন্তান রয়েছে। সময় সংবাদ, দিনাজপুর। রাজধানীর উত্তরখানের 46 নম্বর ওয়ার্ডে ডিএনসিসি নির্ধারিত সেকেন্ডারি ট্রান্সফার স্টেশনে ময়লা ফেলতে গেলে স্থানীয় কারখানার কর্মীদের হামলায় আহত হয়েছেন বেশ কয়েকজন পরিচ্ছন্নতা কর্মী। রোববার সকালে উত্তরখান এলাকায় বাসাবাড়ি থেকে সংগ্রহ করা বর্জ্য এসটিএসে ফেলতে গেলে তাদের বাধা দেওয়া হয়। এক পর্যায়ে কারখানার কর্মীরা তাদের উপর হামলা চালায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান ডিএনসিসি প্রশাসক ও উত্তরাঞ্চলের কর্মকর্তারা। পরে অভিযুক্তদের পুলিশে দেওয়া হয়। এ ঘটনায় সিটি কর্পোরেশনের পক্ষ থেকে মামলা করা হয়েছে। মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মী পাঠানোর প্রক্রিয়া চলতি মাসের শেষ সপ্তাহে আবারও শুরু হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। আর প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী বলেছেন, অভিবাসন খাতে অসাধু চক্রের বিরুদ্ধে কঠোর অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী। স্বচ্ছ ও সহজ সেবা নিশ্চিতে চালু হচ্ছে প্রবাসী কার্ড। নিরাপদ সুশৃঙ্খল অভিবাসন নিশ্চিতে 2026 থেকে 30 সালের মধ্যে 23টি জাতীয় কর্মপরিকল্পনা বাস্তবায়ন করবে বাংলাদেশ। রোববার দুপুরে রাজধানীর একটি হোটেলে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা IOM এর আয়োজনে 3 ধাপের এ কর্মপরিকল্পনার উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে বিদেশগামীদের ভাষা, কারিগরি সক্ষমতা এবং গন্তব্য দেশের সংস্কৃতি সম্পর্কে প্রস্তুত করতে সরকারের বিভিন্ন উদ্যোগের কথা জানান বক্তারা। মানব পাচার ও অবৈধ অভিবাসনে জড়িতদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তারা। অভিবাসন খাতে বিশেষ করে একটা দুষ্ট চক্র ছিল, যারা মানুষকে জিম্মি করে প্রতারণার মাধ্যমে মানুষকে একটা ভোগান্তির মধ্যে ফেলছিল। বাংলাদেশে এই দুষ্ট চক্রের সাথে যারা জড়িত তাদেরকে ফাইন্ড আউট করার জন্য আইন শৃঙ্খলা বাহিনী কাজ করছে। আমরা মন্ত্রণালয়ের পক্ষ থেকে কঠোর পদক্ষেপ নিচ্ছি। To ensure that the people go from Bangladesh, they have a better cultural understanding, more language knowledge. That's why we are focusing on third language, and better capacity building structure where we train them, where we equip them with the skill set required to succeed in the countries they go. দীর্ঘদিন পর মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মী পাঠানোর প্রক্রিয়া চলতি মাসের শেষ সপ্তাহে পুনরায় শুরু হওয়ার বিষয়ে ইতিবাচক অগ্রগতি হয়েছে বলেও জানান মন্ত্রীরা। Our government's renewed and innovative efforts and successful negotiation with the government of Malaysia. After a long hiatus, it is expected that the recruitment of Bangladeshi workers in Malaysia will resume in the last week of this month. জাতীয় কর্মপরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে অভিবাসন ব্যবস্থাপনায় স্বচ্ছতা, জবাবদিহি ও আন্তর্জাতিক সহযোগিতা আরও জোরদার হবে বলে প্রত্যাশা সরকারের। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। কক্সবাজারকে আঞ্চলিক পর্যটন হাবে পরিণত করতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন বেসরকারি বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম। বাংলাদেশ ট্যুরিস্ট
অপারেটস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ টোয়াবের নতুন কমিটির শপথ অনুষ্ঠানে কথা বলেন তিনি। বলেন, দেশের 1498টি পর্যটন স্পটকে অন্তর্ভুক্ত করে সমন্বিত ট্যুরিজম মাস্টার প্ল্যান প্রণয়নের কাজ চলছে। ট্যুর অপারেটরদের সঙ্গে ট্যুরিজম বোর্ডের ঘাটতি কমানোরও আশ্বাস দেন। একই সঙ্গে পর্যটকদের বিদেশে না গিয়ে দেশের পর্যটন স্পটে ভ্রমণের আহ্বান জানান তিনি। দায়িত্ব নেওয়ার পর প্রত্যেকটা জায়গায় যাচ্ছি, প্রত্যেকটা সেক্টরে যাচ্ছি, খুবই খারাপ অবস্থা। সব থেকে যেটা দেখেছি যে ট্যুরিজম সেক্টরটা আর পর্যটন, এই দুইটা জিনিসের খুবই অভাব এবং সেখানে কোনো কিছু নাই, নিয়ম নীতি নাই, কিছুই নাই। এখন আমাদের এখন দায়িত্ব এসেছে, আমি আপনাদের কাছ থেকে সহযোগিতা চাই যে আমরা যেন সবাই মিলে এই ট্যুরিজমটাকে একটা ভালো অবস্থায় নিতে পারি। আবারও বাড়ল এলপি গ্যাসের দাম। 12 কেজি সিলিন্ডারের দাম 70 টাকা বাড়িয়ে 1598 টাকা নির্ধারণ করেছে বিইআরসি। রোববার বিকেলে সংবাদ বিজ্ঞপ্তিতে নতুন দাম ঘোষণা করে নিয়ন্ত্রক সংস্থা বিইআরসি। নতুন ঘোষণা অনুযায়ী প্রতি কেজি এলপি গ্যাসের দাম বেড়েছে 5 টাকা 85 পয়সা, আর এ হারে বাড়বে সব ধরনের সিলিন্ডারের দাম। সর্বোচ্চ 263 টাকা বাড়িয়ে 45 কেজি সিলিন্ডারের দাম নির্ধারণ করা হয়েছে 5,992 টাকা। বেড়েছে যানবাহনের ব্যবহৃত অটো গ্যাসের দামও। প্রতি লিটারের দাম 3 টাকা 27 পয়সা বাড়িয়ে 73 টাকা 67 পয়সা নির্ধারণ করা হয়েছে। 2 সপ্তাহেও রাজধানীতে গ্যাস সংকট কাটেনি। দীর্ঘ অপেক্ষার পরেও সিএনজি ফিলিং স্টেশনে মিলছে না পর্যাপ্ত গ্যাস। সরবরাহের অভাবে বন্ধ রাজধানীর বেশিরভাগ সিএনজি স্টেশন। চরম দুর্ভাগ্যে গ্রাহকরা। সংকট সমাধানে সরকারের পক্ষ থেকে কোনো সুনির্দিষ্ট বার্তা না পাওয়ায় দুশ্চিন্তায় পাম্প সংশ্লিষ্টরাও। এদিকে ফেনীতে বাসাবাড়ি, ফিলিং স্টেশন এবং কারখানায় বন্ধ রয়েছে গ্যাস সরবরাহ। ভাসমান এলএনজি টার্মিনাল ক্ষতিগ্রস্ত হয়ে সরবরাহ কমে যাওয়ার পর থেকেই দেশজুড়ে দেখা দিয়েছে গ্যাসের তীব্র সংকট। পরিবহন, বাসাবাড়ি থেকে শিল্প খাত সবখানেই পড়েছে এর প্রভাব। রোববারও সকাল থেকে রাজধানীর বিভিন্ন সিএনজি ফিলিং স্টেশনে দেখা গেছে সিএনজির অপেক্ষায় যানবাহনের লম্বা লাইন। পর্যাপ্ত চাপ নেই মূল লাইনে। ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও পাওয়া যাচ্ছে না চাহিদা মতো গ্যাস। 1.5 ঘন্টা ধরে অপেক্ষা করতেছি, এখনো পাম্পে কোনো গ্যাস পাইতেছি না। এই রোদের মধ্যে কষ্ট করে বসে আছি। গ্যাসের খুব সংকট। এই সরকার এটার পদক্ষেপ নিক, না এটা পাম্প বন্ধ করে দেব। 2-3 ঘন্টা সিরিয়ালে থেকে গ্যাস 60 70 80 এর উপরে গ্যাস পাওয়া যায়, এরই বেশি সমস্যা। সরবরাহ কমে যাওয়ায় লোকসান গুনতে হচ্ছে পাম্প সংশ্লিষ্টদের। দীর্ঘ সময় লাইনে দাঁড়ানো নিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে পাম্পগুলোতে। তিতাস কর্তৃপক্ষ থেকে বলা হয়েছে এলএনজি প্রবলেমের কারণে এরকম সমস্যা হচ্ছে। রাস্তা ব্লক হয়ে সিরিয়ালে চলে আসতেছে। 2টা চেম্বারে 2টা নজেল দিয়ে একটাতে প্রাইভেট কার দিচ্ছে, একটাতে সিএনজি দিচ্ছে। আমাদের সাথে অনেক সময় মারমুখে আচরণ হয়ে যায়। এদিকে পুরো ফেনীতেই নেই গ্যাসের চাপ। এতে দুর্ভোগ চরমে গ্রাহকদের। ফিলিং স্টেশনগুলোতে দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে যানবাহনগুলোকে। চট্টগ্রামেও সিএনজি ফিলিং স্টেশনগুলোতে দেখা গেছে যানবাহনের দীর্ঘ সারি। বন্ধ রয়েছে নগরীর অধিকাংশ সিএনজি ফিলিং স্টেশন। সামদানি প্রত্যয়, সময় সংবাদ, ঢাকা। মিয়ানমার থেকে পাইপলাইনে গ্যাস আমদানির প্রস্তাব দিয়েছে বাংলাদেশ। পাশাপাশি প্রতিবেশী দেশটির সঙ্গে জ্বালানি সহযোগিতা বৃদ্ধিতে জোর দিচ্ছে সরকার। রোববার সকালে সচিবালয়ে জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদের সঙ্গে সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত মিয়ানমারের রাষ্ট্রদূত কিয়াও সোয়েমোয়ে। বৈঠকে জ্বালানি মন্ত্রী বলেন, মিয়ানমার থেকে পাইপলাইনের মাধ্যমে গ্যাস সংগ্রহে আগ্রহী সরকার। এই প্রস্তাব ইতিবাচকভাবে নিয়েছেন রাষ্ট্রদূত। এ সময় মিয়ানমার থেকে চট্টগ্রাম পর্যন্ত পাইপলাইন তৈরির আগের প্রস্তাব নিয়ে নতুন করে আলোচনা হয়। ইরানের বিরুদ্ধে পরিকল্পিত সামরিক হামলা আপাতত স্থগিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সম্ভাব্য সমঝোতার অগ্রগতির দাবি করে তিনি বলেন, দ্রুত চুক্তি হলে হামলার প্রয়োজন হবে না। এদিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যে কোনো আগ্রাসনের বিরুদ্ধে কঠোর জবাবের হুঁশিয়ারি ইরানি পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির। দ্রুত একটি চুক্তিতে পৌঁছানোর শর্তে তিনি ইরানের ওপর পরিকল্পিত হামলা স্থগিত করেছেন। ইরান এবং মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশগুলো তাকে যে কোনো হামলা থেকে বিরত থাকতে বলেছে বলে দাবি ট্রাম্পের।
ট্রাম্পের ঘোষণার আগে যে কোনো মার্কিন এবং ইসরায়েলি হামলার বিরুদ্ধে কড়া সতর্কবার্তা দেয় ইরান। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি, মধ্যস্থতাকারী দেশ পাকিস্তানের সেনাপ্রধান এবং তুরস্ক ও সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে ফোন আলাপ করেন। ট্রাম্পের এই নতুন সিদ্ধান্ত ইসরায়েলের সঙ্গে আলোচনা করে নেওয়া হয়েছে বলে জানান ট্রাম্প। তবে এই বিষয়ে ইসরায়েল তাৎক্ষণিকভাবে প্রকাশ্য কোনো বিবৃতি দেয়নি। এই ঘোষণাটি এমন এক সময় এসেছে যখন মার্কিন গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে যে ওয়াশিংটন ইরানের উপর নতুন ও তীব্র হামলা চালানোর পরিকল্পনা করছে। এদিকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি বিবৃতিতে যুক্তরাষ্ট্রকে হরমুজ প্রণালীতে নৌ চলাচলের নিয়মকানুন উপেক্ষা করে যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনের জন্য অভিযুক্ত করা হয়েছে। এছাড়াও তেহরানের মতে অননুমোদিত পথে জাহাজ চালনার নির্দেশ দেওয়ার জন্যও যুক্তরাষ্ট্রকে অভিযুক্ত করা হয়েছে। শাফিনা সুলতানা, সময় সংবাদ। ইন্দোনেশিয়ার উপকূলে ফেরিতে ভয়াবহ আগুনে প্রাণ গেছে অন্তত 5 জনের, এখনও নিখোঁজ 41 জন। স্থানীয় সময় রোববার সকালে দেশটির মাদুরাও দ্বীপের কাছে যাত্রীবাহী ফেরিতে আগুন লাগে। উদ্ধার সংস্থা জানায় ফেরিটিতে 271 জন যাত্রী ও নাবিক ছিলেন। এর মধ্যে 225 জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। নিখোঁজদের উদ্ধারে চলছে অভিযান। কানাডার অন্টারিওর স্কারবরো সাউথ ওয়েস্ট প্রাদেশিক উপনির্বাচন ঘিরে রাজনৈতিক উত্তাপ বাড়ছে। এবার এই নির্বাচনে বিশেষ আলোচনায় আছেন বাংলাদেশি বংশোদ্ভূত 2 প্রার্থী, অন্টারিওর লিবারেল পার্টির আহসানুল হাফিজ এবং প্রোগ্রেসিভ কনজারভেটিভ পার্টির ডক্টর নুরুল্লাহ তরুণ। টরন্টো থেকে রাশিদ লিপনের রিপোর্ট। কানাডার অন্টারিওর স্কারব্রো সাউথ ওয়েস্ট আসনের উপনির্বাচনকে ঘিরে জমে উঠেছে প্রচারণা। সাবেক এনডিপির এমপিপি ডলি বেগম পদত্যাগ করে ফেডারেল রাজনীতিতে যোগ দেয় আসনটি শূন্য হয়। এরপরেই প্রতিনিধি নির্বাচনে শুরু হয় রাজনৈতিক লড়াই। নির্বাচনে বিশেষ নজর কেড়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত 2 প্রার্থী। অন্টারিও লিবারেল পার্টির প্রার্থী হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন ব্যবসায়ী ও কমিউনিটি সংগঠক আহসানুল হাফিজ। প্রচারণায় জীবনযাত্রার ব্যয় কমানো, স্বাস্থ্যসেবা, শিক্ষা, গণপরিবহনের উন্নয়ন ও নতুন অভিবাসীদের জন্য আরো সুযোগ সৃষ্টির প্রতিশ্রুতি তার। বাংলাদেশি আছে, ফিলিপিনো আছে, আপনার আফ্রিকান কমিউনিটি আছে, পাকিস্তানি কমিউনিটি আছে, নেপালিস কমিউনিটি আছে। যেহেতু ইমিগ্রান্টসদের ভিতরে একটা আপনার লিবারেলের জনপ্রিয়তা অত্যাধিক রকমের বেশি আর কি আপনার লিবারেল পার্টির। আমি যেহেতু লিবারেল পার্টির ক্যান্ডিডেট, সো আই থিংক দ্য রিসেপশন ইজ ভেরি গুড। প্রোগ্রেসিভ কনজারভেটিভ পার্টির প্রার্থী ডাক্তার নুরুল্লাহ তরুণ একজন পারিবারিক চিকিৎসক। নিজের প্রচারণায় স্বাস্থ্যসেবার উন্নয়ন, জননিরাপত্তা জোরদার, অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং স্থানীয় কাঠামোর উন্নয়নের বিষয়গুলো প্রাধান্য দিচ্ছেন তিনি। আমি কানেক্টেড ইন মাই ক্লিনিক এন্ড ইন মাই কমিউনিটি, সো আমি মনে করি যে আই হ্যাভ দ্য বেটার চান্স টু এখানে উইন করা বিকজ অফ মাই কানেকশন, বিকজ অফ মাই রুট। আসন্ন এই উপনির্বাচনে মূল লড়াইটা যে 2 বাংলাদেশের মধ্যে হবে সেটি হলফ করে বলা যাচ্ছে। তবে এই 2-এর দ্বৈরথের ফাঁক দিয়ে তৃতীয় কোনো প্রার্থী সামনে যে এগিয়ে আসবে না সেটাও কিন্তু বলা যাচ্ছে না। এমন আশঙ্কা উড়িয়ে দিয়েছেন 2 প্রার্থী। তাদের দাবি দলীয় সমর্থন ও সাধারণ ভোটারদের আস্থা নিয়েই তারা বিজয়ের ব্যাপারে আশাবাদী। ইট উড হ্যাভ বিন নাইস যে বাঙালি সাপোর্ট যদি পুরাটাই আমার সাথে থাকতো, বাট রিয়ালিটিতে ওটা পসিবল হচ্ছে না। তো উই হ্যাভ ডিফারেন্ট স্ট্র্যাটেজি দ্যাট উই ক্যান নট শেয়ার। আমি মনে করি একটা সময় এসে বাঙালিরা আসলে এক্সপিরিয়েন্স লোকাল যারা তাদেরকে ভোট দিয়ে তাদের ভয়েসটাকেই পাঠাবে। এরই মধ্যে প্রার্থিতা চূড়ান্ত করেছে রাজনৈতিক দলগুলো। এই আসনে লিবারেল ও প্রোগ্রেসিভ কনজারভেটিভ প্রার্থীর পাশাপাশি নিউ ডেমোক্রেটিক পার্টি এনডিপির প্রার্থী ফাতেমা শাবানও শক্ত প্রতিদ্বন্দ্বী হিসেবে প্রচারণায় মাঠে নেমেছেন। রাশেদ লিমন, সময় সংবাদ, টরন্টো, কানাডা। ফ্রান্সের প্রবাসী বাংলাদেশিদের কর্মদক্ষ করে গড়ে তুলতে প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করা হয়েছে। অভিবাসীদের নিয়ে কাজ করা সংগঠন সাফ এই আয়োজন করে। এতে খুশি অংশগ্রহণকারীরা। ফ্রান্স থেকে লুৎফর রহমান বাবু রিপোর্ট। ফ্রান্সে একটি চাকরি পাওয়ার জন্য অনেকের জন্যই সোনার হরিণের মতোই। বিশেষ করে নানা উপায়ে দেশ থেকে আসা নবাগত প্রবাসী বাংলাদেশিদের চাকরির জন্য পড়তে হয় সবচেয়ে বেশি বিড়ম্বনায়। ফরাসি ভাষা ও হাতে কলমে কাজ না জানা এর অন্যতম কারণ। এ পরিস্থিতিতে অভিবাসীদের নিয়ে কাজ করার সংগঠন সাফ সম্পূর্ণ বিনামূল্যে সাফ সুশি ফরমাসিও প্রশিক্ষণ কর্মসূচি শুরু করেছে। 6 সপ্তাহ
সপ্তাহব্যাপী এই প্রশিক্ষণে শিক্ষার্থীদের হাতে কলমে সুশি রাইস প্রস্তুত, মাছ কাটার কৌশল সহ আন্তর্জাতিক মান অনুযায়ী ব্যবহারিক প্রশিক্ষণ প্রদান করা হয়। আয়োজকরা জানান, এই প্রশিক্ষণ কর্মদক্ষ হিসাবে গড়ে তুলে চাকরি পেতে সহায়তা করবে। স্টাফের এই কর্মস্থান সুশি ফরমেশন প্রশিক্ষণ এটা আশা করি অবশ্যই প্রভাব ফেলবে, কারণ বেসিক যে ধারণা রয়েছে সেটা তারা বলতে পারবে কাজের স্থানে যখন কাজ খুঁজতে যাবে। এই প্রশিক্ষণ নেওয়ার ফলে প্রাথমিক পর্যায়ে খুঁজে কাজ করতে পারবে। অংশগ্রহণকারীরা জানান, এ প্রশিক্ষণে অংশ নিয়ে বাস্তব ভিত্তিক দক্ষতা অর্জনের সুযোগ পেয়েছেন তারা। আমি মূলত ভালো একটা শিক্ষা পেয়েছি, যেটা পরবর্তীতে ফ্রান্সে যদি কোনো কাজের অপরচুনিটি আসে সেই ক্ষেত্রে আমি এটাকে কাজে লাগাইতে পারবো। বিনামূল্যে কাজ যেগুলো শিখতে পারছি আমাদের নারীদের জন্য অনেক ভালো। এই উদ্যোগের প্রশংসা করে কমিউনিটি নেতৃবৃন্দ বলছেন, অন্যান্য সংগঠনও এমন উদ্যোগ নিলে প্রবাসী বাংলাদেশিরা আরো বেশি কর্মদক্ষ হয়ে গড়ে উঠবে। অন্য সংগঠনগুলো এদের মতো এরকম ছোটখাটো যদি স্টাজ কিংবা ফরমাসিও করাতে পারে বাংলাদেশিদের, তাহলে ওদের চাকরি পাওয়ার সুবিধা হবে এবং বেকারত্ব কমে যাবে। তখন সমাপনী দিনে আমন্ত্রিত অতিথিরা প্রশিক্ষণ কার্যক্রম ঘুরে দেখেন ও অংশগ্রহণকারীদের হাতে সনদ তুলে দেন। এই উদ্যোগের ধারাবাহিকতা বজায় থাকার আশা প্রকাশ করেছেন আয়োজকরা। লুৎফুর রহমান বাবু, সময় সংবাদ, প্যারিস। রাতের কালো আকাশ যেন মুহূর্তেই হয়ে ওঠে রঙিন ক্যানভাস। লাল, নীল, সোনালী আর রূপালী আলোর ঝলকানিতে আলোকিত হয়ে ওঠে টোকিওর আকাশ। একের পর এক আতশবাজি আর দর্শকদের উচ্ছ্বাসে মুখরিত হয়ে ওঠে আরাকাওয়া নদীর দুই তীর। জাপানের অন্যতম বৃহৎ গ্রীষ্মকালীন আয়োজন ইতাবাসি আতশবাজি উৎসবে ভিড় করেন হাজারো মানুষ। জাপান থেকে শাকিল মাহমুদের রিপোর্ট। টোকিওর উত্তরাঞ্চলে আরাকাওয়া নদীর তীরে প্রতি বছরের মতো এবারও অনুষ্ঠিত হলো জাপানের অন্যতম বৃহৎ গ্রীষ্মকালীন উৎসব ইতাবাসি আতশবাজি উৎসব। 1950-এর দশকে শুরু হওয়া এই আয়োজন কয়েক দশক ধরে টোকিওর গ্রীষ্মকালীন সংস্কৃতির একটি অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে। প্রতি বছর স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি দেশি বিদেশি লাখো দর্শনার্থী এই বর্ণিল উৎসব উপভোগ করতে ভিড় জমান নদীর দুই তীরে। আতশবাজিগুলো সত্যিই দারুণ সুন্দর। গত বছরও এই উৎসবে এসেছিলাম, এই বছরও এসে খুব ভালো লাগছে। সবাইকে বলবো সুযোগ হলে অন্তত একবার ইউকাতা পরে এই উৎসবের পরিবেশ উপভোগ করুন। সবাইকে খুব সুন্দর লাগছে। তৃতীয় বর্ষে থাকাকালেও এই উৎসবে এসেছিলাম এবং তখনও সাক্ষাৎকার দেওয়ার সুযোগ হয়েছিল। এবার বিশ্ববিদ্যালয় জীবনের শেষ বছরে আবারও সেই অভিজ্ঞতা হলো। এত সুন্দর পরিবেশে আবারও অংশ নিতে পেরে আমি সত্যিই আনন্দিত। বিকেল থেকেই উৎসবস্থলে ঝড় হতে থাকেন হাজারো দর্শনার্থী। পরিবার ও বন্ধুদের সঙ্গে অনেকেই অপেক্ষা করেন রাতের আকাশের রঙিন আতশবাজির মনোমুগ্ধকর প্রদর্শনী উপভোগের জন্য। জাপানের ঐতিহ্যবাহী পোশাক জুকাতা পরে উৎসবে অংশ নেন অসংখ্য নারী, পুরুষ ও শিশু। আকাশে প্রজ্বলিত করা হয় প্রায় 15,000 আতশবাজি। আধুনিক প্রযুক্তি আর মনোমুগ্ধকর নকশায় সাজানো আলোর এই প্রদর্শনী মুহূর্তে মুগ্ধ করে উপস্থিত দর্শকদের। এবারের আতশবাজির আয়োজন আমাকে সত্যি মুগ্ধ করেছে। গত বছরের তুলনায় এবছর আরো সুন্দর মনে হয়েছে। গরম উপেক্ষা করে বন্ধুদের সঙ্গে এই উৎসবে অংশ নিতে পেরে খুব ভালো লাগছে। এমন আয়োজন গ্রীষ্মকালকে আরো আনন্দময় করে তোলে। এবারের সবচেয়ে বড় আকর্ষণ ছিল ইতাবাসি ও তোদা শহরের যৌথ উদ্যোগে তৈরি প্রায় 700 মিটার দীর্ঘ বিখ্যাত নায়াগ্রা ফলস আতশবাজির প্রদর্শনী। নদীর উপর তৈরি আলোর বিশাল ঝর্ণা মুহূর্তে মুগ্ধ করে উপস্থিত দর্শকদের। জাপানের ইতাবাসি থেকে মোহাম্মদ শাকিল মাহমুদ, সময় সংবাদ। খেলার খবর। অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্টে কঠিন চ্যালেঞ্জের মুখে পড়বে বাংলাদেশ, তবে জয় অসম্ভব নয়। দ্বিতীয় বহরের দেশ ছাড়ার আগে মাউন্ট মঙ্গানুয়ে ঐতিহাসিক টেস্ট জয়ের কথাও স্মরণ করিয়ে দিলেন জাতীয় দলের প্রধান নির্বাচক হাবিবুল বাশার সুমন। 2 ম্যাচ টেস্ট সিরিজ খেলতে রোববার অস্ট্রেলিয়া গেছেন লিটন দাস সহ 7 ক্রিকেটার। 5 বছর পর সৌম্য সরকার ফিরেছেন টেস্ট দলে, সেটাও মাইটি অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে। যেই সিরিজ নিয়ে বিস্তর আলোচনা। ফলাফল কি হবে সেটা বলা কঠিন, তবে দেশ ছাড়ার আগে শরীরী ভাষায় ইতিবাচক সৌম্য সরকার। প্রথম দফায় গেল শুক্রবার অস্ট্রেলিয়া গেছেন দলের অধিকাংশ ক্রিকেটার ও কোচিং স্টাফ। এদিন প্রধান নির্বাচক হাবিবুল বাশার সুমনের সঙ্গে গেলেন বাকি 7 জন।
বাংলাদেশ দলের সামনে চ্যালেঞ্জ তাসমান সাগর পারে কনকনে ঠান্ডার সঙ্গে মানিয়ে নেওয়াটাও। বিমানবন্দরে ক্রিকেটাররা এড়িয়ে যান গণমাধ্যম। আশার বাণী শোনানোর চেয়ে মাঠে ভালো খেলে একটা জয় উপহার দিতে চান ক্রিকেটাররা। ইনজুরির সমস্যাটা বাধা হলেও জয় ভিন্ন কিছুই ভাবছে না টিম ম্যানেজমেন্ট। জাতীয় দলের প্রধান নির্বাচক হাবিবুল বাশার জানান, বাংলাদেশ প্রস্তুত চ্যালেঞ্জের মুখোমুখি হতে। অতীত থেকেও আত্মবিশ্বাস খুঁজছে টাইগাররা। আমরা কিন্তু এর আগে নিউজিল্যান্ডকে একটা টেস্ট ম্যাচ হারিয়েছিলাম, সেটাও কিন্তু মানভঙ্গ, সেটাও কিন্তু অনেক কঠিন ব্যাপার ছিল। সেখানেও কিন্তু আর মূল একাদশে অনেক খেলার ছিলেন না, তখন যারা খেলতেন রেগুলার প্লেয়ার সেখানে কিন্তু জিতেছিলাম। সো নাথিং ইজ ইম্পসিবল, ইট ইজ এ ডিফিকাল্ট টাস্ক, উই অল নো দ্যাট, বাট ইটস নট সামথিং যে ইম্পসিবল একটা ব্যাপার। দলের জন্য বড় স্বস্তি স্কোয়াডে লিটন দাসের ফেরা। অস্ট্রেলিয়াতে কিছু পরীক্ষা নিরীক্ষার পর ফিট থাকলে প্রথম টেস্টেই একাদশে দেখা যাবে অভিজ্ঞ এই উইকেট রক্ষক ব্যাটসম্যানকে। শরীফুলও নেটে অনুশীলন করেছেন। দ্বিতীয় টেস্টে তাকে পাওয়ার বিষয়ে আশাবাদী টিম ম্যানেজমেন্ট। এখন যেই দলটা আছে সেটা নিয়ে আশাবাদী, ওর প্রোগ্রেসটাও লিটনের মতো খুব ভালো হচ্ছে। আর যেহেতু ফাস্ট বোলারদের জন্য তো আসলে কাজটা আরেকটু পরীক্ষাটা বেশি দিতে হয়। আমি হোপফুল সেকেন্ড টেস্টে ফেরত পেয়ে যাবো। টেস্ট চ্যাম্পিয়নশিপের 2026-27 সাইকেলের পয়েন্ট টেবিলে 4 নম্বরে আছে টাইগাররা। অস্ট্রেলিয়ার বিপক্ষে ভালো পারফরমেন্স ভবিষ্যতে এমন আরও সুযোগ বয়ে আনবে। একই সঙ্গে তরুণ ক্রিকেটারদের জন্য এই সিরিজ নিজেদের প্রমাণ করার বড় মঞ্চ। 27 বছরের টেস্ট ক্রিকেটের ইতিহাসে বিদেশ সফরে কেবল 3টা সিরিজে জয়। সবশেষ সিরিজেও জিম্বাবুয়ের কাছে ইনিংস ব্যবধানে হার। এই দলটাই তাসমান পারে যাচ্ছে মাইটি অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলতে। ট্রাভিস হেড, প্যাট কামিন্সদের সামলাতে পারবে তো বাংলাদেশ, নাকি আরও একটা শিক্ষা সফর সঙ্গী করে ফিরতে হবে টিম টাইগার্সকে? হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মোহাম্মদ নাজমুল হাসান পুলক, সময় সংবাদ, ঢাকা। এই ছিল প্রবাসের সময়ে, সঙ্গেই থাকুন সময়ের।